ভাবুন তো, একটা বিশাল লাইব্রেরি, কিন্তু তাকগুলো সীমিত। একজন ভালো লাইব্রেরিয়ান যেমন ঠিক বইটা ঠিক সময়ে খুঁজে বার করেন, কম্পিউটারের অপারেটিং সিস্টেমও মানে ওএস সীমিত মেমোরিকে অনেকটা সেভাবেই সামলায়। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আজকের আলোচনায় আমরা এই মেমোরি ম্যানেজমেন্টের বিভিন্ন কৌশল নিয়েই একটু গভীরে যাব। আচ্ছা। আমাদের আলোচনার ভিত্তি হবে অপারেটিং সিস্টেমের ওপর লেখা কিছু সেরা বই, ওই যে সিলভার শ্যাডস, ডেটেল বা স্টলিংসের মতো বইগুলো আছে না। হ্যাঁ হ্যাঁ। আমাদের লক্ষ্য হবে ওএস ঠিক কিভাবে মেমোরির ব্যবহারকে ভালো করে তোলে, ডেটা সুরক্ষিত রাখে আর অনেকগুলো কাজ বা প্রসেসকে একসাথে চলতে সাহায্য করে, সেটা সহজভাবে বোঝা। খুব ইন্টারেস্টিং। প্রথমেই তাহলে আসি, এই মেমোরি ম্যানেজমেন্ট জিনিসটা ঠিক কেন দরকার? মানে ওএসকে কি জিনিস নিশ্চিত করতে হয়? দেখুন, মূলত 3টে জরুরি বিষয় আছে। 1 নম্বর হচ্ছে সুরক্ষা বা প্রোটেকশন, মানে একটা প্রোগ্রাম যেন অন্য প্রোগ্রামের জন্য রাখা জায়গায়, মানে তার ডেটাতে বা কোডে কোনোভাবে ঢুকে না পড়ে। সিলভার শ্যাডস যেমন দেখিয়েছেন, বেস আর লিমিট রেজিস্টার ব্যবহার করে এটা করা যায়। 2 নম্বর হল ভাগাভাগি বা শেয়ারিং, যাতে দরকারি কোড বা ডেটা একাধিক প্রোগ্রাম মিলে ব্যবহার করতে পারে। আচ্ছা। আর 3 নম্বর হচ্ছে যৌক্তিক সজ্জা বা লজিক্যাল অর্গানাইজেশন, মানে প্রোগ্রামার যেভাবে ভাবে সেভাবে যেন মেমরিটা সাজানো যায়। আর হ্যাঁ, ওএসকে সবসময় নজরে রাখতে হয় মেমরির কোন অংশটা কে ব্যবহার করছে। ও, এই সুরক্ষা না থাকলে তো তাহলে একটা প্রোগ্রাম অন্য প্রোগ্রামের ডেটা বা কোড পাল্টে দিতে পারে। সাংঘাতিক ব্যাপার তো। ঠিক তাই, মারাত্মক ঝুঁকি। তাহলে এই মেমোরি ভাগ করার পদ্ধতিগুলো কী রকম? একটা পুরনো পদ্ধতি ছিল যাকে বলে ফিক্সড পার্টিশনিং, মানে মেমরিকে আগে থেকেই কিছু নির্দিষ্ট মাপের অংশে ভাগ করে রাখা হতো। ধরুন হোস্টেলের ঘরগুলোর মতো, সব একই মাপের। কিন্তু এর সমস্যা হলো, যদি একটা প্রোগ্রাম ওই নির্দিষ্ট মাপের চেয়ে ছোট হয়, তাহলে বাকি জায়গাটা নষ্ট হয়, মানে ঘরের ভেতরে জায়গা নষ্ট আর কি। এটাকে বলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ও আচ্ছা, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, মানে ঘরের ভেতরের জায়গা নষ্ট হওয়া। বুঝলাম। তাহলে এর সমাধান কি? এর সমাধানে এলো ভ্যারিয়েবল পার্টিশনিং। এখানে মেমরিকে কোনো প্রসেসের চাহিদা অনুযায়ী ভাগ করা হয়। ধরুন আপনার যতটা জায়গা দরকার ঠিক ততটাই নিলেন, অফিসের জায়গা ভাড়া করার মতো। বাহ, এটা তো ভালো। তাহলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয় না? না, এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয় না, কিন্তু মানে অন্য একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, সেটা আবার কি? মানে যখন প্রোগ্রামগুলো মেমরিতে ঢোকে আবার কাজ শেষে বেরিয়ে যায়, তখন মেমরির মধ্যে ছোট ছোট অনেকগুলো খালি জায়গা তৈরি হয়। অনেকটা জামাকাপড় কাটার পর যেমন ছোট ছোট কাপড়ের টুকরো পড়ে থাকে সেই রকম। ওহ। এই ছোট ছোট ফাঁকা জায়গাগুলো একসাথে করলে হয়তো বেশ বড়, কিন্তু আলাদা আলাদাভাবে এতটাই ছোট যে নতুন কোনো প্রোগ্রামকে সেখানে ঢোকানো যায় না। এটাই এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। বুঝেছি। তাহলে এই যে ছোট ছোট খালি জায়গা বা এগুলোকে তো হোল বলে, তাই না? হ্যাঁ, হোল। এগুলোকে বরাদ্দ করার জন্য কি কোনো কৌশল আছে ভেরিয়েবল পার্টিশনিংয়ে? হ্যাঁ, আছে তো। কয়েকটা প্রচলিত কৌশল হল ফার্স্ট ফিট, মানে প্রথম যে খালি জায়গাটা পাওয়া গেল, যেটা প্রোগ্রামের জন্য যথেষ্ট বড়, তাতেই বসিয়ে দেওয়া। আচ্ছা। তারপর আছে বেস্ট ফিট, মানে পুরো মেমোরি খুঁজে সবচেয়ে ছোট কোনো খালি জায়গাটাতে প্রোগ্রামটা ঠিকঠাক এঁটে যাবে সেটা খুঁজে বার করা। নামের মতোই বেস্ট। আর আছে ওয়ার্স্ট ফিট, ঠিক উল্টোটা, মানে সবচেয়ে বড় খালি জায়গাটা খুঁজে নিয়ে সেখানে প্রোগ্রামটাকে রাখা। অনেকটা পার্কিং লটে খালি জায়গা খোঁজার মতো ব্যাপার, তাই না? হ্যাঁ, ঠিক। কিন্তু এই বেস্ট ফিট কি সবসময় সেরা? শুনতে তো ভালো লাগছে। দেখুন, বেস্ট ফিট শুনতে ভালো লাগলেও এটার একটা সমস্যা হলো, এটা অনেক সময় খুব খুব ছোট, প্রায় অব্যবহারযোগ্য খালি জায়গা তৈরি করতে পারে, মানে একেবারে লাগোয়া সাইজের ব্লক খোঁজার ফলে। আচ্ছা, তাহলে ভেরিয়েবল পার্টিশনিংয়ের মূল সমস্যাটা কি দাঁড়ালো? এই ফ্র্যাগমেন্টেশন, মানে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, এটা কমানোর কি কোনো উপায় নেই? আচ্ছা, একটা উপায় হলো কম্প্যাকশন, মানে মেমোরিতে যত ব্যবহৃত অংশ আছে সেগুলোকে সব একদিকে সরিয়ে আনা, যাতে সমস্ত খালি জায়গাগুলো মিলে একটা বড় খালি অংশে পরিণত হয়, অনেকটা আলমারিতে বইগুলো একপাশে গুছিয়ে রাখার মতো। বাহ, তাহলে তো সমস্যা মিটে গেল। না, পুরোপুরি না। কারণ কম্প্যাকশন করতে গেলে সব চলমান প্রসেসকে সরাতে হয়, তাদের অ্যাড্রেস বদলাতে হয়। এটা খুব সময় সাপেক্ষ একটা কাজ, আর সিস্টেমের পারফরমেন্সের ওপর চাপ ফেলে।
তাই এটা ঘন ঘন করা যায় না। ও, তাহলে কি ফ্র্যাগমেন্টেশন পুরোপুরি দূর করার আরও ভালো কোনো উপায় আছে? অবশ্যই আছে, আর সেটাই হলো আধুনিক অপারেটিং সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটা কৌশল, পেজিং। পেজিং, এটা নিয়ে শুনেছি। হ্যাঁ, পেজিংয়ে আমরা লজিক্যাল মেমরি, মানে প্রোগ্রাম যেভাবে মেমরিকে দেখে সেটাকে নির্দিষ্ট আকারের ছোট ছোট ব্লকে ভাগ করি, যাদের বলে পেজ। পেজ। আর ফিজিক্যাল মেমরি, মানে আসল র্যাম, সেটাকেও ঠিক একই আকারের ব্লকে ভাগ করা হয়, যাদের বলে ফ্রেম। ফ্রেম, আচ্ছা। তাদের পরপর থাকতে হবে এমন কোনো কথা নেই। এই কারণে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন একদম হয় না। দারুণ তো, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন নেই। কিন্তু যদি একটা পেজের পুরোটা ব্যবহার না হয়, ধরুন শেষ পেজটা। হ্যাঁ, ঠিক ধরেছেন। সেক্ষেত্রে পেজের ভেতরের কিছুটা জায়গা অব্যবহৃত থাকতে পারে। এটাকে বলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। তবে এটা সাধারণত খুব বেশি হয় না, কারণ পেজের সাইজ তুলনামূলকভাবে ছোট রাখা হয়। বুঝলাম। কিন্তু সিস্টেম জানবে কি করে কোন পেজটা কোন ফ্রেমে আছে? তার জন্য থাকে পেজ টেবিল। এটা অনেকটা বইয়ের সূচিপত্রের মতো কাজ করে। প্রতিটা প্রসেসের নিজস্ব পেজ টেবিল থাকে, যেখানে লেখা থাকে তার কোন পেজ মেমোরির কোন ফ্রেমে রাখা আছে। আর এই যে ভার্চুয়াল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে রূপান্তরের কাজটা, এটা খুব দ্রুত করার জন্য হার্ডওয়্যার সাপোর্ট লাগে, যেটাকে বলে এমএমইউ বা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। বলুন তো, পেজিং তাহলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কিভাবে আটকায়? কারণ পেজগুলো যে কোনো খালি ফ্রেমে বসতে পারে, পরপর থাকার দরকার হয় না। আচ্ছা, আর সেগমেন্টেশন বলে আরেকটা ব্যাপার আছে না, সেটা পেজিং থেকে কিভাবে আলাদা? হ্যাঁ, সেগমেন্টেশন আরেকটা পদ্ধতি। এটা মেমোরিকে পেজের মতো নির্দিষ্ট আকারের ব্লকে ভাগ না করে যৌক্তিক বা লজিক্যাল অংশে ভাগ করে। যেমন একটা প্রোগ্রামের কোড অংশ একটা সেগমেন্ট, ডেটা অংশ আরেকটা সেগমেন্ট, স্ট্যাক আরেকটা সেগমেন্ট। মানে কাজের ভিত্তিতে ভাগ করা। ঠিক তাই। এটা প্রোগ্রামারের কাছে অনেক বেশি অর্থবহ হয়। আর সেগমেন্ট ধরে ধরে সুরক্ষা দেওয়া বা একাধিক প্রসেসের মধ্যে শেয়ার করাও সহজ হয়। যেমন পুরো কোড সেগমেন্টটা শেয়ার করা হলো। অনেক আধুনিক সিস্টেম আবার পেজিং আর সেগমেন্টেশন একসাথেই ব্যবহার করে, দুটোরই সুবিধা নেওয়ার জন্য। ইন্টারেস্টিং। এবার আসি ভার্চুয়াল মেমোরিতে। এটা তো খুব শোনা যায়। এটা নাকি ফিজিক্যাল মেমোরির থেকেও বড় প্রোগ্রাম চালাতে পারে। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। ভার্চুয়াল মেমোরি একটা অসাধারণ কৌশল। এটা আসলে একটা ভ্রম তৈরি করে যে কম্পিউটারে যেন অনেক বেশি মেমোরি আছে, যা আদতে নেই। কিভাবে? ব্যবহার করে। মূল ধারণাটা হলো ডিমান্ড পেজিং। ডিমান্ড পেজিং। হ্যাঁ, মানে একটা প্রোগ্রামের সব অংশ শুরুতেই মেমোরিতে লোড করা হয় না। কেবল যে অংশটা বা যে পেজটা এই মুহূর্তে দরকার, শুধু সেটুকুই মেমোরিতে আনা হয়। ও, বাকিটা ডিস্কেই থাকে। হ্যাঁ, বাকিটা ডিস্কেই থাকে। যখন কোনো পেজের দরকার হয় যেটা মেমোরিতে নেই, তখন একটা সিগন্যাল যায় ওএস এর কাছে। এটাকে বলে পেজ ফল্ট। পেজ ফল্ট? তখন ওএস ডিস্ক থেকে ওই দরকারি পেজটা খুঁজে এনে মেমোরির একটা খালি ফ্রেমে বসিয়ে দেয়। যদি খালি ফ্রেম না থাকে, হ্যাঁ, সেটাই ভাবছিলাম। যদি খালি ফ্রেম না থাকে? তখন ওএসকে মেমোরিতে থাকা কোনো একটা পুরনো বা কম দরকারি পেজকে সরিয়ে ডিস্কে ফেরত পাঠিয়ে জায়গা করতে হয়। আর কোন পেজটাকে সরানো হবে সেটা ঠিক করার জন্যই নানা রকম পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ব্যবহার করা হয়। সেটা যদি হাতের কাছে না থাকে, স্টোররুম থেকে এনে দেওয়া হলো। একদম ঠিক উপমা। আচ্ছা, তাহলে ডিমান্ড পেজিংয়ের সবচেয়ে বড় সুবিধাটা কি হলো? আমরা ফিজিক্যাল মেমোরির চেয়েও বড় প্রোগ্রাম চালাতে পারছি। আচ্ছা, এই যে বললেন পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, এগুলো কেমন হয়? কয়েকটা খুব পরিচিত অ্যালগোরিদম আছে। সবচেয়ে সহজ হলো FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে যে পেজটা সবচেয়ে আগে মেমোরিতে ঢুকেছিল, খালি ফ্রেম দরকার হলে তাকেই আগে সরানো হবে। সোজা সরল নিয়ম। হ্যাঁ, কিন্তু এটা সবসময় ভালো কাজ করে না। এমনকি বেলেডিজ অ্যানর্মালি নামে একটা অদ্ভুত ঘটনা ঘটতে পারে, যেখানে মেমোরিতে বেশি ফ্রেম দেওয়া সত্ত্বেও পেজ ফল্টের সংখ্যা বেড়ে যেতে পারে। বলেন কি? বেশি জায়গা দিলে তো কমার কথা। সাধারণত তাই হয়, কিন্তু FIFOর ক্ষেত্রে উল্টোটাও হতে পারে। এর চেয়ে অনেক বেশি কার্যকারী হল LRU, লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগোরিদম। LRU? হ্যাঁ, এটা সেই পেজটাকে সরায় যেটা সবচেয়ে বেশি সময় ধরে ব্যবহার করা হয়নি। মানে এই ধারণাটা হলো, যেটা অনেকক্ষণ লাগেনি সেটা হয়তো ভবিষ্যতেও সহজে লাগবে না। এটা সাধারণত বেশ ভালো পারফর্ম করে। এটা তো বেশ যুক্তিসঙ্গত লাগছে। হ্যাঁ, তবে এটা ইমপ্লিমেন্ট করতে হার্ডওয়্যার সাপোর্ট লাগে।
মানে কোন পেজ কখন ব্যবহার হলো তার ট্র্যাক রাখতে হয়। আরেকটা আছে অপটিমাল অ্যালগোরিদম, যেটা তত্ত্বগতভাবে সবচেয়ে ভালো, মানে এটা সেই পেজটাকে সরাবে যেটা ভবিষ্যতে সবচেয়ে দেরিতে দরকার হবে। কিন্তু ভবিষ্যৎ তো জানা যায় না। ঠিক, তাই অপটিমাল অ্যালগোরিদম বাস্তবে প্রয়োগ করা অসম্ভব। এটা শুধু অন্য অ্যালগোরিদমগুলোর পারফরমেন্স মাপার একটা বেঞ্চমার্ক হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে এলআরইউ কিভাবে অনুমান করে কোন পেজ সরাবে? যেটা সবচেয়ে কম সময় আগে ব্যবহৃত হয়েছে বা সবচেয়ে বেশি সময় ধরে অব্যবহৃত আছে। আচ্ছা, যদি এমন হয় যে সিস্টেমকে ক্রমাগত ডিস্ক থেকে পেজ আনতে হচ্ছে আর মেমোরি থেকে সরাতে হচ্ছে, মানে যদি খুব ঘন ঘন পেজ ফল্ট হতে থাকে। হ্যাঁ, এটা একটা খুব খারাপ পরিস্থিতি। এটাকে বলে থ্র্যাশিং। থ্র্যাশিং যখন এটা হয়, তখন সিস্টেমের প্রসেসর বেশিরভাগ সময় শুধু পেজ আনা নেওয়া করতেই ব্যস্ত থাকে, আসল কাজ আর করতেই পারে না। সিস্টেমের পারফরমেন্স একদম কমে যায়, মনে হবে যেন পুরো কম্পিউটারটাই ভীষণ স্লো হয়ে গেছে বা আটকে গেছে। সর্বনাশ! এটা তো মারাত্মক সমস্যা। অবশ্যই, এটা এড়ানোর জন্য অপারেটিং সিস্টেমকে নজর রাখতে হয়। যেমন একটা প্রসেসের ঠিকমতো চলার জন্য যে পেজগুলো প্রায় দরকার হয়, সেগুলোকে বলে তার ওয়ার্কিং সেট। ওএস চেষ্টা করে যাতে অন্তত ওয়ার্কিং সেটটা মেমরিতে রাখা যায়। আরেকটা উপায় হল পেজ ফল্ট ফ্রিকোয়েন্সি বা পিএফএফ নিয়ন্ত্রণ করা। যদি কোনো প্রসেসের পেজ ফল্ট খুব বেড়ে যায়, ওএস হয়তো তাকে আরও কয়েকটা ফ্রেম দেবে, আর যদি খুব কমে যায় তাহলে হয়তো তার থেকেই কিছু ফ্রেম কেড়ে নেবে। আচ্ছা, থ্র্যাশিং হলেই সিস্টেমের পারফরম্যান্সে কী প্রভাব পড়ে? পারফরম্যান্স একদম কমে যায়, কারণ প্রসেসর শুধু পেজ আনা নেওয়াতেই ব্যস্ত থাকে। দারুণভাবে পুরো বিষয়টা বোঝা গেল। পার্টিশনিংয়ের সেই পুরনো দিনের সমস্যা থেকে শুরু করে পেজিং, সেগমেন্টেশন, ভার্চুয়াল মেমোরির মতো আধুনিক কৌশল, আর তারপর থ্র্যাশিংয়ের মতো সমস্যা, সবটাই। হ্যাঁ, আর একজন ভালো কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রী বা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য এই মেমরি ম্যানেজমেন্টের ধারণাগুলো কিন্তু খুব খুব জরুরি। কেন জরুরি? একটু যদি বুঝিয়ে বলেন। দেখুন, আপনি যখন কোড লিখছেন, তখন মেমরি কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা জানা থাকলে আপনি আরও এফিশিয়েন্ট কোড লিখতে পারবেন। সিস্টেমের পারফরমেন্স কেন কমছে বা বাড়ছে সেটা বুঝতে পারবেন। আর আজকালকার দিনে ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা, এমবেডেড সিস্টেমস সব আধুনিক প্রযুক্তিতে কাজ করতে গেলে মেমরি ম্যানেজমেন্টের গভীর জ্ঞান থাকাটা অপরিহার্য। আসলে ভালো সফটওয়্যারের পারফরমেন্সের অন্যতম চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে এই মেমরির সঠিক ব্যবহারে। একদম ঠিক কথা। মেমোরির দক্ষ ব্যবহার ছাড়া পারফরম্যান্স ভালো হওয়া সম্ভব না। আচ্ছা, তাহলে আজকের মতো আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। অবশ্যই। আচ্ছা, ভাবুন তো, ভবিষ্যতের হার্ডওয়্যার টেকনোলজি, যেমন ধরুন নতুন ধরনের নন ভোলাটাইল বা পারসিস্টেন্ট মেমোরি আসছে, এগুলো কি আমাদের আজকের জানা এই মেমোরি ম্যানেজমেন্টের কৌশলগুলোকে, মানে পেজিং, সোয়াপিং, এই সব কিছুকে আমূল বদলে দেবে? যদি দেয়, তাহলে কিভাবে বদলাতে পারে? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা নিয়ে আমাদের শ্রোতারা অবশ্যই ভাবতে পারে।